সো আমরা এরপরে তাহলে যাচ্ছি কম্পাউন্ড লিপিডে, রাইট? এবং এই যে কম্পাউন্ড লিপিড, সেখানে আমি অলরেডি বলেছিলাম যে ইফ দ্য সিম্পল লিপিড কম্বাইন্স উইথ আদার কম্পাউন্ড, আমি এখন ক্লাসে আসলে কথা বলছি, ঠিক আছে? তো তাহলে এই যে কম্পাউন্ড লিপিড, এই কম্পাউন্ড লিপিডকে আমরা মেইনলি দুটো পার্টে ডিভাইড করছি। নাম্বার 1 ইজ, যেটা আমি তখন মানে বলেছিলাম অনেকগুলো পার্টেই করা যায়, বাট আমাদের এখানকার অনুযায়ী আমরা এই হেডে স্টাডি করব গ্লাইকোলিপিড এন্ড ফসফোলিপিড। গ্লাইকোলিপিড এন্ড ফসফোলিপিড। তো গ্লাইকোলিপিড কাকে বলে? তখনই বলেছিলাম যদি একটা লিপিড ইউনিট একটা কার্বোহাইড্রেটের সাথে কম্বাইন হয়ে থাকে তখন তাকেই তুই বলছিস গ্লাইকোলিপিড। আচ্ছা, এই গ্লাইকোলিপিড গুলো কোথায় থাকে? Yes, lipid plus carbohydrate, and they are exclusively present in our cell membrane. আমাদের যে কোষ পর্দা, সেই কোষ পর্দাতে উপস্থিত। হলো? বা ফসফোলিপিড যদি আমরা বলি, তাহলে সেখানে আমরা বলেছিলাম যখন একটা লিপিড ইউনিট একটা ফসফেট গ্রুপের সাথে কম্বাইন হয়ে রয়েছে, একটা লিপিড একটা ফসফেট গ্রুপের সাথে কম্বাইন হয়ে থাকে, তখন তাদেরকে আমরা বলছি ফসফোলিপিড। and again this phospholipid are also present in cell membrane. এটাও কিন্তু আমাদের কোষ পর্দাতে রয়েছে, রাইট? সো এই জায়গা থেকে একটা পয়েন্ট লেখ, some of the phospholipid, হ্যাঁ ফসফোলিপিডের আন্ডার, some of the phospholipid have a choline group, have a choline, CHOLINE, choline group attached to them, attached to them. First up, lecithin, 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 lecithin is one such example. Lecithin is one such example. The molecule has phosphate head. The molecule has phosphate head and two hydrocarbon tail. ঠিক আছে? এইবার দেখ, এই যে আমার ফসফোলিপিড, তাহলে এর যে হেড পার্ট, সেই হেড পার্টটাতে আমরা বলছি ফসফেট গ্রুপ রয়েছে। তো and যেই মাত্র ফসফেট গ্রুপ আসছে তার মানেই সেটা হয়ে গেল পোলার সাবস্টেন্স, তাই তো? এবং পোলার সাবস্টেন্স মানেই দে আর হাইড্রোফিলিক, তাই না? জল আকর্ষী হবে। কিন্তু এর যে টেল পার্ট সেটা হবে নন পোলার, আর নন পোলার মানে কি হবে? হাইড্রোফোবিক, আর দ্যাট মিন্স লাইপোফিলিক। মানে এটা যদি আমার হেড হয় তাহলে এই হেড হবে হাইড্রোফিলিক, জল আকর্ষী, এন্ড লাইপোফোবিক, তাই তো রে? লিপিডকে পছন্দ করবে না। কিন্তু এটা আমার টেল পার্ট, তাহলে এই টেল পার্ট হাইড্রোফোবিক, আর হাইড্রোফোবিক যদি হয় তাহলে লিপিডের সাথে বন্ধুত্ব করবে। সো দে আর লাইপোফিলিক ইন নেচার, রাইট? তাহলে এই জায়গা থেকে আবার 3 নম্বর পার্টে আমরা বলেছিলাম লাইপোপ্রোটিন। তাহলে লাইপোপ্রোটিন মানেই সেখানে আমি বলেছিলাম যখন একটা লিপিড একটা প্রোটিন ইউনিটের সাথে কম্বাইন হয়ে রয়েছে, রাইট? তো তার মানে আমাদের এই যে কম্পাউন্ড লিপিড গুলো, এই কম্পাউন্ড লিপিড এক্সাম্পলস হিসাবে আমরা লোকেশনস হিসাবে যদি দেখি, they are exclusively present in our cell membrane.
এবং তোরা বলেছিলিস মনে আছে সেল মেমব্রেনের বিভিন্ন মডেল গুলো, ফ্লুইড মোজাইক মডেল, হ্যাঁ, তারপরে সেই ইউনিট মেমব্রেন মডেল, স্যান্ডউইচ মডেল, তাহলে সেখানে তোরা তো এই স্ট্রাকচারস গুলোকেই তোরা পেয়েছিলিস এবং তাই তার রেসপেক্টে আমরা এদেরকে স্টাডি করছি, রাইট? তাহলে এবার আমরা কম্পাউন্ড লিপিডের পর নাও চলে যাচ্ছি ডিরাইভ লিপিড। কম্পাউন্ড লিপিডের পর আমরা যাচ্ছি ডিরাইভ লিপিড। হলো? তো ডিরাইভ লিপিডের আন্ডারে আমি প্রথমেই তোদেরকে বলেছিলাম চলে এসেছিল স্টেরয়েড, রাইট? এবং স্টেরয়েড মানেই সেখানে রয়েছে একটা লং ফ্যাটি অ্যাসিড চেইন, একটা হাইড্রোকার্বন চেইন, এবং তার আন্ডারে চলে আসে কোলেস্টেরল অ্যান্ড ডায়োসজেনিক। স্টেরয়েডের আন্ডারে ওখানে লিখে রাখ কোলেস্টেরল, ওইখানে জাস্ট একটা লাইনে লিখে রাখ এই ডিরাইভ লিপিডের এখানে কোলেস্টেরল and diosgenin। এবার এই যে কোলেস্টেরল, এই কোলেস্টেরল নামটা আমাদের খুবই পরিচিত, আমরা বলি না যে আমাদের ব্লাডে কোলেস্টেরল লেভেল ইনক্রিজ করে গেছে। দ্যাট ইজ ভেরি ভেরি অ্যালার্মিং সিচুয়েশন ফর আস। তার কারণটাও জানিস তোরা, আজকে আমার রক্তে যদি কোলেস্টেরলের লেভেল বেড়ে যায় সেটা অ্যাকচুয়ালি কি করবে না, আমার এটা আর্টারি, এটা হচ্ছে আর্টারি লিউমেন, রক্তবাহটা আমার। তো এখন এর এই লিউমেনের মধ্যে এর এই ইনার যে ওয়ালটা সেখানে কোলেস্টেরলের লেয়ার জমতে থাকবে, তাহলে এই লিউমেনটা আস্তে আস্তে কি হয়ে যাবে, ন্যারো হয়ে যাবে। তাহলে আগে যতটা অ্যামাউন্ট অফ রক্ত এটা দিয়ে পাস করছিল এখনো তো ততটা অ্যামাউন্টই রক্ত যাবে, কিন্তু ও যেতে পারবে না। তার ফলে কি হবে, চাপ দেবে, প্রেসার ইনক্রিজ করবে, এবং তাই কোলেস্টেরল বেড়ে যাওয়া মানে হাই বিপি। সেই কারণে আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। তাহলে ওই জায়গা থেকে একটা জাস্ট লাইন লিখে রাখ, কোলেস্টেরল আন্ডার মানে ফর্ম করে, কোলেস্টেরল ইজ আ ফর্ম অফ, কোলেস্টেরল ইজ আ ফর্ম অফ হাই ডেন্সিটি lipoprotein, high density lipoprotein, and lipoprotein can ward off, lipoprotein can ward, WARD, ward off bacterial disease. Full stop. Next point. Bile salt, bile, আমি এই লাইনটা আবার বলেছি, কোলেস্টেরল is a form of high density lipoprotein, can ward off bacterial disease. Full stop. Bile salts are modified, bile salts are modified cholesterol, modified cholesterol needed for the digestion of fat, digestion of fat. Full stop. On exposure to ultraviolet light, UV rays, it changes to vitamin D, it changes to vitamin D, vitamin D, which is necessary for bones growth, which is necessary for bones growth. তাহলে এই যে তিনটে পয়েন্ট তোরা লিখলি যে আমার এই যে কোলেস্টেরল সেটা কিছুটা অ্যামাউন্টে আমার ব্যাকটেরিয়াল ইনফেকশনকে প্রিভেন্ট করে, এই কোলেস্টেরলে মডিফাইড বাইল সল্ট, পিত্ত লবণ, ঠিক আছে? কি কি পিত্ত লবণ বা বাইল সল্ট আমাদের বডিতে থাকে? বাইল সল্ট, সোডিয়াম গ্লাইকোলেট and সোডিয়াম টরোকোলেট,
ঠিক আছে, বাইল সল্টের পাশে অ্যারো দিয়ে লিখে রাখ, নয়তো তো দায়িত্ব নিয়ে ভুলে যাবি। সোডিয়াম গ্লাইকোলেট, glycolate and sodium taurocolate, taurocolate, ঠিক আছে, এই দুটো হলো আমার বাইল সল্ট। এই দুটো বাইল সল্ট অ্যাকচুয়ালি মডিফাইড কোলেস্টেরল, এবং এরা ছাড়া কোনোদিনও আমাদের ফ্যাট জাতীয় খাবারের কমপ্লিটেড হবে না ব্রেকডাউনটা। আমরা যতই ফ্যাট জাতীয় খাবার খাই না কেন তখন সেটা ডাইজেস্ট হবে না। এবং এই কারণেই তোরা একটা কমন এক্সাম্পল দিই, যাদের গল ব্লাডার অপারেশন হয় ডক্টররা তাদেরকে কিন্তু স্ট্রিক্টলি বলে দেন আপনি তেল ঘি মশলা জাতীয় খাবার খাবেন না। তার কারণ কি, তোর আমার এই গল ব্লাডারে এই বাইল সল্ট গুলো স্টোর হয়। তাহলে আমরা যদি গল ব্লাডারটাই কেটে আমি বাদ দিয়ে দিই তাহলে আমার এই সল্ট নেই, আর এই সল্ট না থাকলে পরে তোর ওই ফ্যাট জাতীয় খাবারের ব্রেকডাউনটাই হবে না। তাহলে আমার তখন কি হয়ে যাবে, ইনডাইজেশন, বদহজম হতে থাকবে। এটা কিন্তু দেখবে খুব কমন, যাদেরই এই গল ব্লাডার স্টোন অপারেশনের সময় গল ব্লাডার ডিসেক্ট করে দিতে হয় তখন এই সমস্যাটা অ্যারাইজ করে। তাহলে থার্ড পয়েন্টে তুই লিখলি যে ইউভি রেডিয়েশনের রেসপেক্টে এই কোলেস্টেরল ভিটামিন ডি সিনথেসিস করে। এই কারণে সেই যে আমরা রোদ্দুরে ছোটবেলার বাচ্চাদেরকে তেল তেল মাখিয়ে রেখে দিই ভিটামিন ডি সিনথেসিস করানোর জন্য, কিন্তু তোকে এখন আমরা এগুলোতে বড় হয়ে তো আর করছি না। কিন্তু তুই নিশ্চয়ই জানিস যে তোর আমার প্রত্যেকটা দিন কিছুটা হলেও সানলাইট ফেস করা উচিত, নয়তো আমার বডি কোনোদিনও ভিটামিন ডি সিনথেসাইজ করতে পারবে না। আর এই ভিটামিন ডি আমাদের হাড়ের গঠনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই যে তিনটে পয়েন্টের রেসপেক্টে আমরা কিন্তু এই কোলেস্টেরলকে বলবো গুড কোলেস্টেরল। মাই পয়েন্ট ইজ ক্লিয়ার। আর যে কোলেস্টেরলটা ওই যে আমার আর্টারিজ লিউমেনকে ন্যারো করে দিল, আমার ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিল, রক্ত চলাচলটাকে বাধা দিচ্ছে, তখন তাকেই তুই বলবি ব্যাড কোলেস্টেরল। বুঝতে পারলি? তাহলে কোলেস্টেরল ইজ অফ টু টাইপ, গুড কোলেস্টেরল এন্ড ব্যাড কোলেস্টেরল। যেটা আর্টারিজে জমছে সেটা হচ্ছে ব্যাড, বা যেইগুলো এই কাজগুলো করলো, এই তিনটে কাজ যারা করলো তাদেরকেই বলে দিলি গুড কোলেস্টেরল। তাহলে ওখানে লাস্টটা লাইন লিখে ফেল, কোলেস্টেরল is of two types, good and bad cholesterol, on the basis of its activity, on the basis of its activity. হলো? এইবার দেখ, আমি তোদের ওই স্টেরয়েডের ওখানে ডেরাইভ লিপিডের ওখানে কোলেস্টেরলের সাথে আরো একটা টার্ম বলেছিলাম, ডায়োসজেনিন, তাই তো? এই যে ডায়োসজেনিন, এটা আবার কি? এটাও একটা ইম্পর্টেন্ট স্টেরয়েড, যেটা আমরা কাজে লাগাচ্ছি বিভিন্ন অ্যান্টি ফার্টিলিটি পিলস গুলো তৈরি করার। ঠিক আছে, অ্যান্টি ফার্টিলিটি পিলস গুলো তোরা নাম শুনেছিস, সহেলি, মালাডি, ঠিক আছে, এই টাইপের সব নাম হয়। ঠিক, তো এগুলো কি করে না, ক্লাস 12 এর যে রিপ্রোডাক্টিভ সাইকেল আমরা দেখি, তো সেখানে ওরা এই ওভিউলেশন প্রসেসটাকে প্রিভেন্ট করায়, সো দ্যাট ফার্টিলাইজেশন হবে না, ঠিক আছে, নিষেক হবে না। তো তাই এই অ্যান্টি ফার্টিলিটি পিলস গুলোর জন্য আমার এই ডায়োসজেনিন দরকার। তাহলে এই ক্ষেত্রে স্টেরয়েডেরই এটা গুড ইউজ, তাই না? আবার দেখতে পাবি বিভিন্ন অ্যাথলিটরা স্টেরয়েড নিয়ে থাকে, তাই না? এবং সেখানে তারা কেন নিচ্ছে, তাদের এফিসিয়েন্সি লেভেল ইনক্রিজ করার জন্য। বাট খেলাতে নামার আগে তোরা জানিসই ডোপ টেস্টের মাধ্যমে চেক করা হয় যে এই মানে স্টেরয়েড ইনটেকের লেভেলস বা এইগুলো। তো জাস্ট একটা লাইন ওখানে লিখে রাখ, ডায়োসজেনিন is used, diosgenin is used in the manufacture of anti-fertility pills, anti
party lipids. Clear? So তাহলে আমরা এই জায়গা থেকে এই তিনটে পার্টে আমরা কিন্তু দেখলাম আমাদের লিপিড। আই হোপ লিপিড ইজ ক্লিয়ার। আর লিপিডের ফাংশন তো অলরেডি আমরা দেখে নিয়েছি। ওখানে তোরা দেখলি ওয়াক্স এর ফাংশন, ফ্যাট, অয়েলস, এগুলো সব ইন্ডিভিজুয়াল ফাংশন। তো আমি একবার সাজেস্ট করবো তোরা একটুখানি তোদের এনসিইআরটি বইটা একবার দেখবি, বাট ইন দ্য মিন টাইম আমি কিন্তু প্রোটিনটাও স্টার্ট করে দেবো। সো নেক্সট আমরা যাচ্ছি প্রোটিনে। তোকে ইয়েস মেঘা। So now we move to protein, right? তো কার্বোহাইড্রেট আর লিপিডের সাথে যদি আমরা প্রোটিনের স্ট্রাকচার দেখি, সেখানে কিন্তু আমরা মনে রাখবো প্রোটিন তৈরি হয়েছে কি কি দিয়ে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। ঠিক আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন and নাইট্রোজেন। আর এই প্রোটিনগুলোর যদি বেসিক স্ট্রাকচার দেখি, আমরা মনে রাখবো proteins are formed by amino acid. Proteins are formed by amino acid. এবং এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো, অ্যামাইনো অ্যাসিড একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে বাইন্ড হবে এবং তাদের মধ্যে যে বন্ড তৈরি হয় তাকে আমরা বলি পেপটাইড বন্ড, তাই তো? আর এইভাবে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর পেপটাইড বন্ড দিয়ে অ্যাটাচড হয়, তখন তাকে আমরা বলি পলিপেপটাইডাল স্ট্রাকচার, রাইট? এন্ড এই ক্ষেত্রে তোরা এই প্রোটিনকেও বলছিস হেটেরো পলিমার। হেটেরো মানে বিষম, তার কারণ ওই যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, চারটে রকমের এলিমেন্ট সেখানে রয়েছে। and these proteins are considered as the structural unit of our cell. তোরা মনে কর, তোরা ছোটবেলাতে পড়েছিলিস যে আমাদের বডি বিল্ডিং মেটেরিয়াল কিন্তু প্রোটিন, আর বডি প্রোটেক্টিভ মেটেরিয়াল হচ্ছে কার্বোহাইড্রেট এন্ড লিপিড। তো এইখানে তুই যখন দেখবি আমরা জিম করি, আমরা ডায়েট চার্ট ফলো করি, সেখানে কিন্তু ডায়েটিশিয়ানরা কার্বোহাইড্রেট, লিপিডের পরিমাণ একেবারে কমিয়ে দেন, রাদার তারা প্রেফার করেন প্রোটিন ইনটেক করাতে। তাহলে কেন না? প্রোটিন আমার বডির নেসেসারি এলিমেন্ট, সেটা যদি আমি না পাই আমার গ্রোথ রিটার্ডেড হয়ে যাবে, আমার বিভিন্ন মেটাবলিক ফাংশনস গুলো ডিস্টার্ব হয়ে যাবে, তো সেটা কখনোই আমরা চাইবো না। তো তাই আমরা প্রোটিনের আন্ডার এখানে ফার্স্ট লাইনটা লিখব, প্রোটিনস আর কনসিডার্ড অ্যাজ দ্য স্ট্রাকচারাল ইউনিট of the living body and protein is a hetero polymer. Full stop. Second point. Proteins are absolutely essential. Proteins are absolutely essential for the body as they carry out various functions. ঠিক আছে? এবার থার্ড পয়েন্ট খুব ভাইটাল। তোদের কাছে জানতে চায় অ্যানিমালস এর বডিতে কোন প্রোটিনটা সবথেকে বেশি পাওয়া যায়? Which one? In the animal body, which protein is abundantly present, widely available? Okay, I will give you the clue. Very good.
ক্লু দেবার আগে দেবাদ্রিতা তুই যেটা বললি ওটা বায়োস্ফিয়ারের রেসপেক্টে, এন্ড অনুরাধা ইউ আর রাইট, অ্যানিমাল বডির রেসপেক্টে ইট ইজ কোলাজেন, কোলাজেন প্রোটিন। ঠিক আছে, আর কোয়েশ্চেনে যদি জানতে চায় বায়োস্ফিয়ারের সবথেকে আবার ইয়েস ইট ইজ রুবিস্কো। সো প্লিজ জট ডাউন, প্লিজ রাইট ডাউন দ্য লাইন। Collagen is the most abundant protein in the animal world. In the animal world, and Rubisco is the most abundant protein in the whole biosphere. In the whole biosphere. ঠিক আছে, তো এই জায়গা থেকে এখন আমরা দেখে নেব যে আমাদের বডিতে ডিফারেন্ট টাইপের প্রোটিন মলিকিউলস রয়েছে, যেরকম কোলাজেন সবথেকে ওয়াইডলি অ্যাভেলেবল। বাট এটা বাদ দিয়েও তোরা দেখ, বলছি যে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়, মনে আছে অ্যান্টিবডির কথা? কখন তৈরি হবে না, যখন তোরা আমার বডিতে বাইরে থেকে কোনো রোগ জীবাণু ঢুকছে, অ্যান্টিজেন যখন ঢুকছে, তখন তাকে মারার জন্য আমার বডি একটা অ্যান্টিবডি তৈরি করে। তো সেই অ্যান্টিবডি অলওয়েজ প্রোটিনেশিয়াস ইন নেচার। তোর আমার বডির যে এনজাইম গুলো দ্যাট আর অলসো প্রোটিনেশিয়াস ইন নেচার। হরমোন, বেশিরভাগ হরমোন প্রোটিন জাতীয়। এগেন তোরা পড়িস ট্রিপসিন, এটাও তো একটা এনজাইম। ঠিক আছে, তো সেইগুলো সবই তো আমার প্রোটিন। আমাদের পুরো বডিতে বিভিন্ন রিসেপ্টর প্রোটিন ছড়িয়ে রয়েছে। রিসেপ্টর প্রোটিন কি? গ্রাহক প্রোটিন। সে কি করবে? বাইরে থেকে যে কোনো উদ্দীপনা, যে কোনো স্টিমিউলিকে রিসিভ করতে হেল্প করে, রাইট? আজকে তোর হাতে মশা বসেছে, এই সিগন্যালটাকে ফার্স্ট রিসিভ করবে রিসেপ্টর প্রোটিন, তারপর ও নিউরনকে দেবে, নিউরন তোর ব্রেনে নিয়ে যাবে নার্ভের মাধ্যমে, তারপর তোর সিগন্যাল আসবে, সেই অনুযায়ী তুই কাজ করবি। বাট আমার ফার্স্ট যে স্ট্রাকচারটা ওই চেঞ্জটাকে পয়েন্ট আউট করছে, দ্যাট ইজ অলসো আ প্রোটিন। সো তাহলে খাতাতে বরং একটা আমরা চার্ট করে নিই ছট করে। প্রোটিন, প্রোটিন left hand column and right hand column their function. Protein and their function. তো ওখানে লেখ নাম্বার 1 কোলাজেন। কোলাজেন তোদের বইতেও আছে, এনসিইআরটি তেও আছে তাছাড়া, বা তবু আমি খাতাতে লিখেই রাখতে বলবো এটা। কোলাজেন, it is intercellular ground substance. ইন্টার ফাংশনের পরে intercellular ground substance. ট্রিপসিন, এটা একটা এনজাইম। ইমিউলিন, ট্রিপসিন, তারপরে এটা একটা এনজাইম, তারপরে লেখ ইমিউলিন। ইমিউলিনের ওখানে লেখ হরমোন, তারপরে লেখ অ্যান্টিবডি। ইমিউলিন, INULIN, ইমিউলিন, তারপরে লেখ হরমোন। অ্যান্টিবডি বা হাত লেফট হ্যান্ডে, তো ওখানে লেখ ফাইটস ইনফেকশাস এজেন্ট, ফাইটস ইনফেকশাস এজেন্ট। কোনটা? ইনিউলিনও তো প্রোটিন। তুই ডালিয়া গাছে সেই যে রুটে, ও সরি সরি সরি, ইনসুলিন, ইনসুলিন, ইনসুলিন প্রোটিন। তারপরে অ্যান্টিবডি, ফাইট এগেইনস্ট অ্যান্টিজেন, অ্যান্টিবডি ফাইট এগেইনস্ট অ্যান্টিজেন। নেক্সট রিসেপ্টর প্রোটিন, receptor protein. The function is sensory reception, sensory reception. And last one to the boita say that GLUT4, GLUT, GLUT4. এখান থেকে এইটা থেকে সবথেকে বেশি কোয়েশ্চেন থাকে, এনাবেলস গ্লুকোজ
transport into the cell enables glucose transport into the cell হলো। তো তাহলে আমাদের এই যে প্রোটিন, এই প্রোটিনের স্ট্রাকচারের রেসপেক্টে আমরা যখন তাকে স্টাডি করব, তিনটে পার্টে স্টাডি করব, সরি চারটে পার্ট। স্ট্রাকচারের রেসপেক্টে প্রোটিনকে আমরা চারটে পার্টে স্টাডি করছি। নাম্বার 1 প্রাইমারি স্ট্রাকচার, প্রাথমিক গঠন। সেকেন্ড 1 secondary structure. Third 1 tertiary structure. The fourth 1 quaternary structure. তাই তো চারটে ফর্মে কিন্তু এখানে আমরা তাকে স্টাডি করব। প্রাইমারি স্ট্রাকচার কাকে বলবি না, যখন শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড গুলো পরপর পেপটাইড বন্ডের মাধ্যমে তৈরি হয়ে একটা লিনিয়ার ফরমেশন করে, সরল রৈখিক গঠন তৈরি করবে, তাকে তোরা বলবি প্রাইমারি স্ট্রাকচার। ক্লিয়ার? কিন্তু একটা লিনিয়ার স্ট্রাকচার তৈরি করে when, ওখানে একটা লাইন লিখে নে, when the amino acids are joined by the peptidal bond and they forms a linear structure, then they are called primary. Peptidal bond, then they forms primary structure. When the amino acids are joined by the peptidal bond and they form a linear, L-I-N-E-A-R, linear structure, then they are termed as primary structure. এরপরে সেকেন্ডারি স্ট্রাকচার। এইভাবে দেখ, এইরকম প্রাইমারি স্ট্রাকচার গুলোই যখন এরকম পরপর স্পাইরালি, রাইট, অথবা কয়েল এরকম স্ট্রাকচার তৈরি করবে, তখন তাকে তুই বলবি সেকেন্ডারি স্ট্রাকচার। তাহলে ওখানে লিখে রাখবো সেকেন্ডারি স্ট্রাকচারের ঘরে স্পাইরাল or coil structure of protein হলো। টারশিয়ারির ঘরে আমরা লিখবো না, যখন এই যে স্ট্রাকচারটা প্রাইমারি স্ট্রাকচারের রেসপেক্টে এটা যখন এরকম ভাবে একটা পরপর জয়েন্ট হচ্ছে এবং একটা আরেকটার সাথে জয়েন্ট, আর একটা আরেকটার সাথে জয়েন্ট করে একটা প্লিট লাইক স্ট্রাকচার তৈরি করবে, তখন তাকেই বলবো প্লিটস, PLEATS। প্লিটেড স্ট্রাকচার যখন তৈরি করবে তখন তাকেই আমরা বলবো টারশিয়ারি স্ট্রাকচার, রাইট? বাট কোয়াটারনারি হচ্ছে সবথেকে কমপ্লেক্স স্ট্রাকচার। কোয়াটারনারির ওখানে লেখ ইট ইজ আ মোর কমপ্লেক্স স্ট্রাকচার and it is formed due to aggregation. It is formed due to aggregation of polypeptide chain. Polypeptide chain. অনেকগুলো পলিপেপটাইড চেন, যে যেভাবে পারছে, এখানে ধর এটা একটা পলিপেপটাইড চেন, এরকম একটা পলিপেপটাইড চেন, এরকম একটা পলিপেপটাইড চেন, মানে বিভিন্ন রকম ভাবে পলিপেপটাইড চেন গুলো জুড়ে একটা মেস, একটা নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার তৈরি করে। complex structure produced by aggregation of polypeptide chain হলো। এবং এই জায়গায় আমি তোদের একটা চার্ট শেয়ার করব এবং সেই চার্টটা কিন্তু সুন্দর করে ক্লাস নোটসের খাতায় লিখবে, রাইট? একদম 5টা কলাম ফর্মে থাকবে, কলাম
প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারশারি স্ট্রাকচার, কোয়াটার্নারি স্ট্রাকচার, সেটা একটু দেখে রাখিস। বাট এরপরেই আমরা যাব এই প্রোটিনের ক্লাসিফিকেশন, যেখানে আমরা প্রোটিনকে মেনলি দুটো টাইপে ডিভাইড করছি। ওয়ান ইজ সিম্পল প্রোটিন, অ্যানাদার ইজ কনজুগেটেড প্রোটিন। সিম্পল প্রোটিন মানে যে প্রোটিনগুলো একদম সিম্পলার ইন স্ট্রাকচার, দে আর এক্সক্লুসিভলি মেড আপ অফ অ্যামাইনো অ্যাসিড, শুধুমাত্রই সেখানে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়েছে। কিন্তু যেই মাত্র তুই কনজুগেটেড প্রোটিন বলবি, তার মানে সেখানে একটা প্রোটিন পার্ট যখন অন্য কোনোর সাথে কম্বাইন্ড হয়ে রয়েছে, তখন তাকেই তুই বলবি কনজুগেটেড প্রোটিন। লাইক তোরা বলিস নিউক্লিয় প্রোটিন, একটা প্রোটিন পার্ট একটা নিউক্লিক অ্যাসিডের সাথে কম্বাইন্ড হয়ে রয়েছে। তোরা এই মাত্র যে আমি বলছি যে ফসফোপ্রোটিন, লাইপোপ্রোটিন, এখানে কি হয়েছে? লাইপোপ্রোটিনে তোরা দেখলি একটা প্রোটিন পার্ট একটা লিপিডের সাথে যুক্ত হয়েছিল। ফসফোপ্রোটিনে কি হবে? ওখানে এরকম ফসফোলিপিড পেয়েছিলিস, একটা প্রোটিন পার্ট একটা ফসফেট গ্রুপের সাথে যুক্ত থাকবে। অর্থাৎ কি না, একটা বেস হচ্ছে প্রোটিন, সেটা যদি অন্য কারোর সাথে যদি যুক্ত থাকে, তখন তাদেরকেই তোরা বলবি কনজুগেটেড প্রোটিন। ক্লিয়ার? বাট এটা বাদেও এদের স্ট্রাকচারের রেসপেক্টে, এদের টাইপের রেসপেক্টে আমরা আরো একটা টাইপ পাবো অন দ্য বেসিস অফ দেয়ার ফাংশন। তাদের কাজের ভিত্তিতে আবারও প্রোটিনকে আমরা ডিভাইড করবো, এবং সেখানে দেখ স্ট্রাকচারাল প্রোটিন, যে যে প্রোটিনগুলো আমাদের স্ট্রাকচারাল কম্পোনেন্ট হিসেবে কাজ করছে। এনজাইমাল প্রোটিন, কোন কোন প্রোটিনগুলো আমাদের বডিতে রয়েছে, ফাংশন অ্যাজ অ্যান এনজাইম। হরমোনাল প্রোটিন, কোন কোন প্রোটিনগুলো আমার বডিতে হরমোন হিসেবে, যে ইনসুলিন, গ্লুকাগন, এরা। এগেন প্রোটেক্টিভ, কন্ট্রাকটাইল অ্যান্ড স্টোরেজ প্রোটিন। প্রোটেক্টিভ মানে তোরা জানিস এগুলো আমাদেরকে অ্যান্টিবডি গুলো, অল আর প্রোটেক্টিভ। স্টোরেজ প্রোটিন মানে কি, যে প্রোটিন গুলো তোর আমার বডিতে স্টোর হয়ে থাকছে, সঞ্চিত উপাদান হিসেবে থাকছে, দে আর ডিনোটেড অ্যাজ স্টোরেজ প্রোটিন। হলো? তো এই জায়গায় আমি কিন্তু তোদের চারটে টোটাল চার্ট পাঠাবো। নাম্বার 1 এটার একটা কম্পারেটিভ অ্যাকাউন্ট। নাম্বার 2 সিম্পল প্রোটিনের একটা চার্ট পাঠাচ্ছি, ওই চার্টগুলো ভালো করে রেডি করবি, ওখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে। কনজুগেটেড প্রোটিন অ্যান্ড এই ফাংশনাল প্রোটিন। ক্লিয়ার? সো এতটা অবধি আমরা আজকে পড়লাম। তার মানে আমাদের আজকের ক্লাসে আমরা কমপ্লিট করলাম একটা লিপিড আর একটা প্রোটিনের স্ট্রাকচার। পরের দিনের ক্লাসে কিন্তু আমি এখান থেকেই পড়া নেব। রাইট? কারোর কোনো অসুবিধা থাকলে এবার আমাকে বল।